সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে অক্ষয় তৃতীয়া, প্রত্যেককে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো নতুন ব্লগটা তোমাদের কেমন লাগে। আর এগুলো হচ্ছে সমস্ত আগে পুজো করেছি সেই ফুলগুলো তুলে ফেলবো, তুলে তারপরে ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে নেব। এই যে এই জায়গাটাও তাই, সব পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নেব। তাহলে দেখতে থাকো। আজ আবার একটা নতুন দিন, সুন্দর একটা দিন, অক্ষয় তৃতীয়া। দেখি আজকে কিভাবে কি করতে পারি। ইচ্ছা তো অনেক রকম আছে, এখন দেখা যাক কতদূর কি হচ্ছে। এবার একটু ছাদে যাই। সকালবেলায় দেখো ছাদে চলে এসেছি, কত ফুল ফুটেছে আমি সেইটা দেখানোর জন্য আরো আসলাম। এই দেখো কত ফুল ফুটেছে, ফুল কটা তুলে নিই। আজ অক্ষয় তৃতীয়া, ঠাকুরকে এই ফুলগুলোই দেব। আচ্ছা, শুধু এই ফুল দিয়ে পুজো হবে না, গাছটা মরেই গিয়েছিল, ভাবিনি যে গাছটা আবার বেঁচে উঠবে, অথচ সেই গাছে বেঁচে উঠে এই দেখো আবার কত ফুল ফুটেছে। আমি ভাবছি তাই যে ভাগ্যে জল দিয়ে রেখেছিলাম, বুয়ার বাবা বললো যে জল দিও না, ও মরে গেছে, ও আর জল দিয়ে কি হবে, ওটা তুলে ওখানে অন্য গাছ বসাবো। আমি বললাম যে থাক, জল দিয়ে তো রাখি, কিছুদিন দেখি কি হচ্ছে, তারপরে আবার তুললেই হবে। দিয়ে সেই ইয়েতে মানে তোলেনি, রেখে দিয়েছে। এই দেখো রেখে দিয়ে এখন কত ফুল ফুটছে, তাই দেখো ফুটেছে আর কি, গাছ ভর্তি হয়ে, মানে পাতায় দেখা যাচ্ছে না, হলুদ হলুদ পাতা, অথচ ফুলে ভর্তি। এইভাবে ফুল তুলতে কি ভালো লাগে, কত তুলেছি এইভাবে ফুল, ছোটবেলায় তুলে 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 মাকে এনে এনে দিয়েছি, মা পুজো করেছে। আর নেই, একটা থাক গাছে, আবার কালকে ফুটবে মনে হচ্ছে, আবার প্রচুর ফুলই ফুটবে কালকে। স্নান করে চলে আসলাম। অনেকটা সকালে উঠেছিলাম, তাই অনেকটা সকালেই সমস্ত মানে সব কিছু মোটামুটি হয়ে গেছে। ঘরটাগুলো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে আগের দিনের ফুল টুল সব যা ছিল সেগুলো সরিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়ে এই দেখো চলে এসেছি পুজো করতে, পুজোর ঘরে। নতুন কিছু নয়, পুজোটা প্রতিদিন যেভাবে পুজো হয় তার থেকে একটু আলাদা, প্রতিদিনের থেকে আলাদা, একটু বিশেষ পুজো আর কি। তাই দেখো আমি বসে পড়েছি, আর এই চন্দনগুলো কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি। গুঁড়ো চন্দন, একটা গুঁড়ো একটা পেস্ট, তা ওটাও গুঁড়ো নিলেও ভালো হতো, বা গোটা দানা নিলেও হতো, অনেক রকমেরই আছে। আমি এর পরের দিন গেলে দেখব। হলুদটাকে কি চন্দন বলে, গোপী চন্দন না কি চন্দন বলে আমি ঠিক জানি না, কোনটাকে কি চন্দন বলে। এটা একটুখানি জল দিয়ে গুলে নিতে হবে। ওই দেখো আমি একটুখানি জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর ছোট্ট ছোট্ট বাটিগুলো, এগুলো অনেক দিন আগে গৃহপ্রবেশের সময় নিয়ে আসা হয়েছিল, মধুপর্কের বাটি না কি বলে, সেই বাটিগুলো ছিল, আমি ওগুলো ফেলিনি, ওই বাটির মধ্যেই ওগুলো গুলে নিচ্ছি। ছোট্ট ছোট্ট দুটো পিতলের বক্স কিনবো, যার মধ্যে এগুলো গুলে ঢেকে রাখা যাবে, তাহলে আর ইয়ে হবে না, মানে নষ্ট হবে না বা শুকিয়ে যাবে না। ওটা গোলা হয়ে গেল। এবার আস্তে আস্তে
পঞ্চপ্রদীপটা রেডি করে নিচ্ছি। পঞ্চপ্রদীপ আমি প্রতিদিন তো পঞ্চপ্রদীপ জ্বালাই না। অনেক সকাল সকাল স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আজকে একদম অন্যরকম ভাবে শুরু করেছি। শুরুটা দেখতেই পাচ্ছ কেমন ভাবে হয়েছে। আর এই দেখো, দেখিয়ে দিলাম আমার সমস্ত কিছু গোছানো রেডি হয়ে গেছে। খুব সকালেই শুরু করে দিয়েছি, নাহলে অনেকটা দেরি হয়ে যায়। এই দেখো, যদিও অক্ষয় তৃতীয়ায় গণেশ লক্ষ্মী পুজোটাই মানে মেন হয়, সেক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে তো যেহেতু আমার যা আছে আমি তাদেরকেই মানে পুজো করব, সেই জন্যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখো, এদিকে ফল, এই যে ভোগ দেব তার জন্য যে ফল সেটা রেডি করে নিয়েছি। আর এখানে দই, দুধ, তারপরে জল, গঙ্গা জল, ঘি, মধু, আর এখানে আছে চন্দন, 2 রকমের চন্দন। আচ্ছা, এখানে পঞ্চপ্রদীপটা রেডি করে নিয়েছি, এখানে ধূপদানি, তারপরে এখানে একটা মোমবাতি নিয়েছি সুন্দর গন্ধওয়ালা, আর এই যে প্রদীপ রেডি করে নিয়েছি। আর এদিকে রেডি করে নিয়েছি দেখো ফুলগুলো সব লাল সাদা মানে আলাদা আলাদা করে নিয়েছি। ও, ভোগের মধ্যে লাড্ডু দেবো সেটা ওখানে আছে। আর এখানে ফুলটা আলাদা করে রাখা হয়েছে, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, লাল ফুল। আর ঠাকুরের ড্রেস দেখছো, সমস্ত কিছু আলাদা করে নিয়েছি। এই যে এই চূড় দুটো পরাবো, এই কানের পরাবো, এই মালা পরাবো, এইগুলো পরাবো, পাগড়ি, আর এই ড্রেসটা পরাবো। যে কটা পরাবো সেই কটা আলাদা করে নিয়েছি। আর এখানে গাঁদা ফুল আর এই ফুলগুলো আছে, আর এখানে মালাগুলো আছে, আর এই দেখো বেলপাতা। এইবার আমি একে একে শুরু করি, দেখতে পাবে। আমি গোপাল বাবাজিকে এবার এই টুলটার উপরে নামিয়ে নেব। টুলটার উপরে নামিয়ে নিয়ে স্নান করাবো। ওই নিচে একটু অসুবিধা হয়ে যায়, সেই কারণে একটু উঁচু করে নেব। হয়তো নিচে স্নানটা করিয়ে নেব, নিয়ে তারপরে টুলের উপরে তুলে নেব। তাহলে দেখতে থাকো, আমি সব কিছু করি। আর আজকে একটু মানে ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে নিয়ে শুরু করেছি, তাহলে দেখতে থাকো। দেখো, আস্তে আস্তে আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে গোপাল বাবাজিকে স্নান করিয়ে তারপরে স্নান করিয়ে নেব। পরপর গোপাল বাবাজি, মহাদেব সবাইকে দুজনকেই স্নান করিয়ে নেব একে একে। স্নানটা দুজনকে পরপর করিয়ে নিয়ে তারপর গোপাল বাবাজিকে আবার অন্য ড্রেস পরিয়ে রেডি করাবো। যদিও ড্রেসগুলো একটাও নতুন নয়, আগেরই ড্রেস, কিন্তু মানে আগেকার তোলা ছিল, সেই ড্রেসই বের করে আমি ছাড়িয়ে স্নান করে আবার অন্য ড্রেস পরালাম। কারণ নতুন ড্রেস কেনা হয়নি, প্রত্যেকটা অনুষ্ঠানে তো নতুন ড্রেস কেনা সম্ভব না। তবুও আমি মানে চেষ্টা করেছিলাম একবার ওদেরকে বলে, কিন্তু ওরা বললো যে দেরি হয়ে গেছে, এখন তো আর পারবো না, একটু আগে যদি আপনি বলতেন আমি চেষ্টা করে তৈরি করে দিতাম। আর তারপরে ওরা থাকবে না, বেড়াতে যাবে, বললো মে মাসের 10 তারিখের আগে আমি মানে 10 তারিখে বাড়ি ফিরবো, এসে তারপর আপনাকে জানাবো ড্রেসের জন্যে। এই ড্রেসটা খুব সুন্দর ছিল। এই দেখো, আজকে টুলের ওপরে বসিয়ে নিয়েছি। আজ অনেকটা সকালে চলে এসেছি, দেরি হয়ে যায়, না হলে আর বেলা হয়ে গেলে খুব কষ্ট হয় গরমে। শীতের সময় অতটা কষ্ট হতো না, কিন্তু এখন যেহেতু শীত নেই, গরমের সময় ঘরের মধ্যে ফ্যান চালিয়ে আমি করতে পারি না পুজো, এটা একটা সমস্যা। সেই জন্য মানে ফ্যান বন্ধ করে পুরো পুজোটা ফ্যান বন্ধ করে করতে হয়। তা পুরো পুজোটা আমার অসুবিধার জন্য আমি ফ্যান বন্ধ করি, এমন না যে ওরা কেউ বলে ফ্যান বন্ধ করতে। আমি নিজের অসুবিধার জন্যই নিজে ফ্যানটা বন্ধ করে দিই। তা ফ্যান বন্ধ করে পুজো করলে কীরকম কষ্ট হবে গরমের সময়, সেই জন্য সকাল সকাল চলে আসলে অতটা কষ্ট হয় না। গোপাল বাবাজিকে প্রথমে ঘি, মধু, দুধ এগুলো দিয়ে স্নান করিয়ে নিয়ে পরে দই দিয়ে স্নান করাবো। তারপরে পরিষ্কার জল দিয়ে, জলের মধ্যে অগরু টগরু দিয়ে সব রেডি করা থাকে, সেই জল দিয়ে স্নান করিয়ে নেব। তা এইগুলো দিয়ে স্নান করিয়ে নিয়ে মুছিয়ে আমি গোপাল বাবাজিকে সাইডে সরিয়ে রেখে, ওই থালাটা সরিয়ে রেখে যেটার মধ্যে মহাদেবকে স্নান করাবো সেই ছোট্ট থালাটা আবার রেডি করলাম। তা এটা অনেকটা বড় থালা, তা আমার আছে, মানে আমি এই থালাতে আর স্নান করাবো না, একটা তামার কিনবো আর কি, দুজনের জন্যই তামা কিংবা পিতলের কিনবো, যেটার মধ্যে বসিয়ে স্নান করানো যাবে।
তা আমাকে মাপটা নিয়ে যেতে হবে, মাপটা না নিয়ে গেলে তো আমি কিনতে পারবো না। তো দুজনের জন্য দুটো কিনে নিয়ে আসবো, মহাদেবের জন্য একটা নিয়ে আসবো আর গোপাল বাবাজির জন্য একটা নিয়ে আসবো। গোপাল বাবাজির জন্য নিয়ে আসলেই আমার ছোট রাধাকৃষ্ণেরও হয়ে যাবে, আর মহাদেব আর লোকনাথ বাবারও হয়ে যাবে। লোকনাথ বাবাও মানে বাবাকেও তো স্নান করায়, লোকনাথ বাবাকে তো বছরে একদিন স্নান করায়, সেটা হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, ওই একটা দিনই স্নান করায়। আগে মানে কোনো দিনই নামিয়ে ওইভাবে স্নান করানো সম্ভব না, তাই ওই একদিনই স্নান করায়। দই দিয়ে স্নান করানোর পরে একটু পাতি লেবু দিয়ে সমস্তটা হয়ে যাওয়ার পর যদি একটু পাতি লেবু ঘষে তারপর স্নান করানো যায়। অনেকে শ্যাম্পুও দিয়ে নেয়, কিন্তু আমি শ্যাম্পুটা দিলাম না। পাথর হলে শ্যাম্পু দিতাম, যেহেতু পিতল সেই জন্য শ্যাম্পু দিলাম না। তাই ওটা আমি লেবু দিয়েই করি আর কি, লেবু বা তেঁতুল এই দুটোই দেয়া হয়, দুটোর যে কোনো একটা, কিন্তু আজকে দুটোর কোনোটাই নেই, সেই কারণে কোনোটাই দেয়া হলো না। ভালো করে দই দিয়েই করিয়ে দিলাম, এর পরের দিন লেবু দিয়ে করিয়ে দেবো স্নান। আর ভুরুটা একটু মানে উঠে গেছে, সেটা একটু ঠিক করতে হবে পরে। আর এই যে মহাদেবকে স্নান করাচ্ছি, এবার ঘি দিলাম, তারপরে মধু দেব। আর এই যে চামচটা দিয়ে দিচ্ছি, সেই চামচটা কিন্তু আমি ইয়ের থেকে নিয়ে এসেছি, ওই যে ভুলে গেলাম, বিচিত্রপুর থেকে নিয়ে এসেছি। বিচিত্রপুরে গিয়েছিলাম, দীঘাতে যখন গিয়েছিলাম তখন বিচিত্রপুরে গিয়েছিলাম, ওখানে দেখেছিলাম এরকম ছোটো ছোটো কাঠের চামচ। দেখে আমার খুব ভালো লাগলো, যে চামচগুলো তো খুব কাজে লাগবে, বেশ সুন্দর। তো সেই থেকে আমি এখানে নিয়ে আসলাম, যে এগুলো এখানে এই কাজে লাগছে এখন আর কি, ঘি তুলতে, চন্দন তুলতে, এগুলো তুলতে এই চামচগুলো বেশ ভালো ব্যবহার হচ্ছে। মহাদেবকেও দই, ঘি, দুধ সব কিছু দিয়ে যা যা আমি গোপাল বাবাজিকে দিয়ে স্নান করালাম, মহাদেবকেও তাই দিয়েই স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে মহাদেবকে তুলে তাকে আকন্দের মালা পরিয়ে দেব। মালা পরিয়ে দিয়ে তারপরে আমি সরিয়ে রেখে গোপাল বাবাজিকে রেডি করে নেব। তা একটা দিন যদি বিশেষভাবে পুজোটা একটু অন্যরকমভাবে করা যায় তাহলে প্রচুর টাইম লাগে। তা আমরা নিত্যদিন তো আর এভাবে পুজো করি না, প্রতিদিন এত করে যদি পুজো করা যেত তাহলে প্রতিদিনই এতটা করে টাইম লেগে যেত। এই পুজোটা করতে আমি তোমাদের সামনে 30 মিনিট দিয়েছি, মানে 30 মিনিট টাইম দিয়েছি, শুধু পুজো না, পুজো ছাড়াও আরও অন্যান্য অনেক কিছু আছে, সেটাতে মোট 30 মিনিট সময় লেগেছে। তাহলে 30 মিনিটও না, যদি আমি ওইগুলো আগের পরেরগুলো বাদ দিয়ে দিই তাহলে 25 মিনিট, শুধু পুজোটা 25 মিনিট আমি তোমাদের দেখিয়েছি, কিন্তু এই পুজোটা করতে আমার 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছে। কারণ এত জিনিস জোগাড়, যেগুলো তোমাদের আমি দেখালাম যে এই 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 রেডি করে নিয়েছি, তাই এতগুলো জিনিস রেডি করতে আমার কতটা টাইম লেগেছে সেটা তোমাদের কি করেই বা বলে বোঝাবো। আর শুধু টাইম লাগাটা ব্যাপার না, সেটা যে গুছিয়ে নিয়ে পুজো করা আর গুছিয়ে নিয়ে ভিডিও করে পুজো করা, দুটোর মধ্যে অনেকটা তফাৎ। আমি যখন গুছিয়ে নিলাম, ফুলগুলো ঢেলে সাজিয়ে নিলাম, নিয়ে ফুলগুলো দিয়ে দিলাম, কিন্তু যখনই আমি ভাবছি যে এটা ভিডিও হবে, সবাই দেখবে, তখনই আমার মাথার মধ্যে কাজ করবে যে না, ফুলগুলো যখন গুছিয়েছি এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ভিডিও করতে হবে। তা এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর জন্যেই অনেকটা টাইম লেগে যায়, অনেক কিছু ভাবতে হয় যে কিভাবে কি করব, কিভাবে কি করব। আর এই যে মাথার উপরে দিলাম এই হলুদ চন্দন, আমি জানি না এটা মাথার উপরে দেয় কি না, তবুও আমার মনে ভালো লাগলো, মনে হলো একটু দিতে, তাই দিলাম। 2 রকম চন্দনই দিলাম, দিয়ে এই যে মালাটা পরিয়ে দিলাম। তো মালাটা পরানোর সময় দেখলাম যে মালাটা একটু ছোট হয়েছে, সেই কারণে মানে কোনো রকমে পরিয়ে দিলাম আর কি। আর এই যে গোপাল বাবাজিকে এবার জামা পরাতে চলে এসেছি, মহাদেবকে রেডি করে রেখে দিলাম, দিয়ে এবার গোপাল বাবাজিকে জামা পরাতে চলে এসেছি। গোপাল বাবাজির জামাগুলো বেশ সুন্দর, কিন্তু এটা খুবই সুন্দর, এটা জন্মাষ্টমীতে কিনেছিলাম, গতবার জন্মাষ্টমীর ড্রেস এটা। তো এবার জন্মাষ্টমীতে দেখি কি কেনা যায়, আমি হিসাব করে কিনতে হবে। নন্দোৎসবের একটা, জন্মাষ্টমীর একটা, তবে আমি রাধাকৃষ্ণকে তো চেঞ্জ করতে পারবো না, যেটা জন্মাষ্টমীতে পরাবো সেটাই নন্দোৎসবে থাকবে, কারণ পরপর 2 দিন চেঞ্জ করা সম্ভব না। হ্যাঁ, যদি ওরা কেউ এসে করে দিয়ে যেত তাহলে আমি চেঞ্জ করতে পারতাম, কিন্তু সেটা সম্ভব নয়।
আর জন্মাষ্টমীতে তো নিজেরা ঘরেই নিজেদের মতো করে পুজো করব, কিন্তু নন্দ উৎসবের দিন হয়তো বোন মা আসবে, এরকম একটা ব্যাপার থাকবে। মাকে আর বোনকে বলি, আর তো কাউকে বলি না, সম্ভবও হয় না, আমি পারিও না অত খাটনি করতে, পরিশ্রম করতে আমার ক্ষমতাই হয় না। ওই মা আছে, চলে আসে, ঝাড়া হাত পা, আর বোন আছে কাছে, বোনকে বলে দিই, আর কাউকে বলি না। তাই এই নিয়েই পুজোটা করি। আর এই দেখো গোপাল বাবাজিকে কি সুন্দর লাগছে সাজিয়ে, চুলটা পরিয়ে দিলাম। আর এই যে মোটা যে লাল রঙের মালাটা দেখছো, এই লাল মালাটা আমার বোন অনেক দিন আগে দিয়েছে, অনেক দিন আগে, যখন আমি দোল পূর্ণিমায় বসাই তখন নাকি তারপরে কোনো এক সময় এসে দিয়ে গেছে মালাটা। জন্মাষ্টমীতে দিয়েছে, দোল পূর্ণিমা না, জন্মাষ্টমীতে ও আসলো। জন্মাষ্টমীতে বোধহয় পরে কোনো সময় একটা এসেছিল, জন্মাষ্টমীর আগে বা পরে আমার মনে পড়ছে না, বা কোনো এক সময় এসেছিল, তখন ওই মালাটা কিনে দিয়ে গিয়েছিল, বলেছিল পরাস। তা মালাটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু সেই মালাটা পরানো হয়নি, এতদিন হইচই এটা ওটা সেটাতে পরানোই হয়নি। আজকে আমি ভাবলাম যে না, মালাটা আজকে পরিয়ে দিই, নতুন তো একটা কিছু তো নতুন পড়ুক, তাও মনটা শান্তি হবে। তা মালাটা একদম নতুন, সেই নতুন মালা পরিয়ে দিয়ে তারপরে যাব আমি ফল বানাতে, ভোগটা বানিয়ে নেব, নিয়ে তারপরে প্রদীপ সব রেডি করে নিয়ে পুজো শুরু করব। আর আগে থেকে প্রদীপ রেডি করলে অতক্ষণ ধরে প্রদীপ জলে ধূপ জলে আমার অসুবিধা হয়, মানে ধূপের যে ধোঁয়াটা আমি সহ্য করতে পারি না। সেই কারণে ধূপটা জ্বালানোর পরে আমি আবার বাইরে রেখে আসি তুলসী বেদির কাছে। অনেক রকম ব্যাপার আছে। আর এই দেখো রাধা মাধবকে এখন মালা পরিয়ে দিচ্ছি। মালাগুলো অত জমকালো নয়, প্লেন মালা নিয়ে আসা হয়েছে, প্রত্যেকবার অত দামি দামি তো আর নিয়ে আসা যায় না, সেই কারণেই হালকা হালকা এবার মালা নিয়ে এসছে। আমি বললাম হালকাই মালা নিয়ে এসো, তাই হালকা মালাই নিয়ে এসেছে, কারণ ওই মালাগুলোর প্রচুর দাম, আর ভালো লাগে দেখতে, কিন্তু দামও প্রচুর, কারণ থাক হালকাই নিয়ে এসো, তাতেই হবে। সবসময় অত মালা পরিয়ে চলে আসলাম ভোগ বানাতে। তো ভোগের জন্য ছিল এখানে আপেল, মুসাম্বি লেবু, কলা, আঙুর, শসা, আম আর তরমুজ, এই জিনিসগুলোই ছিল। তা এগুলোই আমি ভোগে দেব। আর আলাদা করে যে কিছু রান্না করে ভোগ দেওয়া, সেটা আমি আজকে দিইনি, আজকে শুধু ফল আর মিষ্টি দিয়েই ভোগ দিয়েছি। মিষ্টির মধ্যে ছিল শুধু লাড্ডু, আর কিছুই না। মিষ্টি নিয়ে এসে একটা সমস্যা হয়, কারণ কেউ তো আর নেই, আমরা এই কজন, তা কেউ খেতে চায় না মিষ্টি, সে মিষ্টিগুলো নষ্ট হয়, ফেলে দিতে হয় না, মানে ওই রেখে রেখে খেতে হয়। আর আমার তো মিষ্টি খাওয়াটা একদমই মানে ঠিক না, সেই জন্য আর থাকলে লোভে আমি খেয়ে নিই মিষ্টিটা, এটা একটা সমস্যা। সেই কারণে আমি মিষ্টি কমই আনতে বললাম। আমরা আবার ঝুলন আছে, রথ আছে, রাখি আছে, অনেক আছে পরপর, সেগুলোতে তখন টুকটুক করে আনলেই হবে। আর ড্রেস এখন হলো না তখন আমি ভাবলাম তাহলে ওরা 10 তারিখে যখন আসবে তখনই তাহলে ড্রেসগুলো তৈরি করে দেবে, তখনই একটা ড্রেস চেঞ্জ করিয়ে দেবো, কারণ জন্মাষ্টমীতে এখনও অনেক দেরি, অতদিন ধরে একই ড্রেস ভালো লাগবে না। অন্তত 2 সেট ড্রেস বলবো, অর্ডিনারি 2 সেট ড্রেস তৈরি করে দেবে। আমি একটা হয়তো ঝুলনে পরালাম, আর একটা হয়তো তারপরে পরালাম। তারপরে জন্মাষ্টমী পুজো পরপর তো আছেই, পুজোর জন্য 2টো ড্রেস লাগবে, জন্মাষ্টমীর জন্য 2টো ড্রেস লাগবে, ওই সময়টা মানে এরকমভাবে আর কি চলবে। তারপরে অর্ডিনারি 2-3টে ড্রেস তৈরি করেই রাখতে হবে, কারণ ভালো ড্রেসগুলো তো আমাকে খুলে রেখে দিতে হবে, দিয়ে আবার অর্ডিনারি ড্রেসগুলো পরিয়ে রাখতে হবে। যখন কোনো অনুষ্ঠান হবে তখনই হয়তো অর্ডিনারি মানে ভালো ড্রেসগুলো পরানো হবে। তো তরমুজটা দেখো, তরমুজটা এমনি নষ্ট হয়নি, ভালোই আছে, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে শুকিয়ে গেছে, মানে দোকানে মনে হয় অনেক কদিন ধরে ছিল। যে দিয়েছে ধরো, সে তো জানে যে জিনিসটা এতদিন ধরে আছে আর পুজোতে দেবে, সেটা জেনেছে, বলেছে পুজো দেবো ভালো দিতে। এবার আমরা তো আর জানি না যে দোকানের জিনিসটা কেমন,
যে দিচ্ছে দোকানি সে তো জানে যে এটা কতদিন আগেকার, এটা কতদিন আগেকার, সে তো জানে। ব্যবসা বললে কি এরকমই হয় যে মানুষকে এইভাবে জিনিস দিতে হয়? কারণ জিনিসটা তো ঠাকুরকে দেবে, সেটা একটুখানি মাথায় ভাবলো না। আমি নিয়ে গিয়ে দেখাতেই পারতাম, বলেছিলাম, মানে একবার ভাবলাম যে তুমি না নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখাও বা বলো। তারপর আবার ভাবলাম যে না, ওর ওর কাজ ও করেছে, তোমার কাজ তুমি করো, তোমাকে আর আলাদা করে গিয়ে বলার দরকার নেই। যা দিয়েছে দিয়েছে, ওই খেয়ে নেব, ওই ঠাকুরকে দেব, ওই খেয়ে নেব, ওই ভোগ দেব, ওই খাবো আমরা, কি আর করব। এই নিয়ে বলতে গিয়ে 5টা মানুষ 5 রকম বলবে। ওখানে তো অনেক লোক থাকে, একজন তো আর থাকে না বসে। আর আশেপাশে হয়তো একদম বাজারের মধ্যে আশেপাশে কে শুনবে, কি বলবে কি না, ফালতু ঝামেলা অশান্তি করে কোনো লাভ নেই। যখন বানানো হয়েই গেছে, দেওয়াও হয়ে গেছে, ফালতু তারপরে আর বলে কি হবে? আমরা তো খেয়েও নেব প্রসাদ, নিয়ে তো করবো না যে মানে ফেলে তো দিচ্ছি না, তাহলে ফালতু আর তাকে বলে লাভ কি? তবে নেওয়ার সময় তুমি পরের বার জিজ্ঞাসা করে নেবে, বা তার কাছ থেকে আর কখনোই নেবে না। যে মানুষটা এই জিনিস তোমাকে দিয়েছে তুমি তার কাছ থেকে আর কখনো নেবে না, অন্য লোকজনের কাছ থেকে নিতে হবে। এটাই হলো ব্যাপার। একবার যেখানে মানে ঠকে মানুষ, সেখানে কি আর দ্বিতীয়বার যায়? সেটা কিন্তু সে বুঝলো না। ব্যবসা করছি মানে আমি একদম আমার নিজের যত যা আছে, পচা পান্তা বাসি সব কিছু দিয়ে দিলাম, কিন্তু সেটা যে কার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, কোথায় দিচ্ছে, সেটা বুঝতে পারছে না। এই একদিনের এই একটা বিক্রি করতে গিয়ে সে মানুষটার কাছে যে দ্বিতীয় দিন কেউ যাবে না, সেটা বুঝতে পারছে না। আমাদের যে দিল, আমরা কি আর দ্বিতীয় দিন যাব? ও কি আর দ্বিতীয় দিন সেখানে আনতে যাবে? তা তো যাবে না। আবার অন্য কাউকেও যদি দেয়, সেও তো যাবে না। সব মানুষ তো আর আমার মতন না যে না আর বলতে হবে না, থাকগা, যা হয়েছে হয়েছে, ঝামেলা অশান্তি করে। কেউ এসে হয়তো বলেও দেবে 2-5 কথা। তাই ফালতু এরকমভাবে কিছু কথা শোনার কি দরকার? যদি একটা ভালো জিনিসই দিই, কি দরকার? কে বোঝে? সব কথা বলে কোনো লাভ নেই। যার ধর্মে যেটা, সে সেটাই করবে। ধর্মে যার যেটা সইবে সে সেটাই করবে। তা দেখো, ফলগুলো বানিয়ে নিলাম, নিয়ে এবার ঠাকুরের সামনে দিয়ে দিচ্ছি। আর ওই ওই মানে ভোগের ওপরেই একটা করে লাড্ডু দিয়ে দিয়েছি, আর গোপাল বাবাজির হাতে একটা লাড্ডু দিয়েছি। তো গোপাল বাবাজিকে লাড্ডু দিলাম, মানে হাতটা খালি তো আমার, মানে সবসময় কাজু কিশমিশ কিছু না কিছু দিয়ে রাখতে হয়, মানে খালি হাতটা। হাতে অনেকের লাড্ডু তৈরি করা থাকে। মানে প্রথমে আমার ছিল, মানে যখন নিয়ে এসেছিলাম তখন ওই লাড্ডু তৈরি করা দেওয়াটা নিয়ে চলে এসেছিলাম ভুল করে। ভেবেছিলাম যে খালি হাত নেব, তারপরে দেখছি বাড়িতে এসে যখন নিয়ে এসেছি তখন দেখছি লাড্ডুওয়ালাটা নিয়ে চলে এসেছি। আবার পরের দিন সঙ্গে সঙ্গে চলে গেলাম নবদ্বীপ থেকে আমি নিয়ে এসেছি গোপাল বাবাজিকে। সোজা আবার নবদ্বীপ চলে গেলাম মহাপ্রভু বাড়ির সামনে। সেখানে গিয়ে আবার চেঞ্জ করে যেটা নেব বলে ঠিক করেছিলাম সেটা তাকেই নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে দেখো এখন পুজো করছি। 1 বছর হয়ে গেল এই দোল পূর্ণিমায়। এই 1 বছরের মাথায় আবার আমি রাধা মাধবকে নিয়ে চলে আসলাম। মানে তখনই ইচ্ছে ছিল যে একসঙ্গে দুজনকেই নিয়ে আসবো, রাধা মাধবও নিয়ে আসবো, গোপাল বাবাজিও নিয়ে আসবো, কিন্তু সেটা হলো না। দেখলাম যে না, সম্ভব হলো না। সব কিছু তো একটা অর্থের ব্যাপার থাকে, তো সেই কারণে সেটা হলো না। তাই 1 বছর পরে আবার রাধা মাধব নিলাম। তো এই যে রাধা মাধব পুজো করছি, ভালো লাগছে, মানসিক শান্তি পাচ্ছি। ফুলগুলো সব আলাদা করে রেখে দিলে পুজো করতে ভীষণ সুবিধা হয়। আর আমাদের গুরুদেবকে তো অন্য কালারের ফুল দেওয়া যায় না, সাদা ফুলই দিতে হয়। সেই জন্যে আমি বলি সাদা ফুলটা আলাদা করে নিয়ে আসবে। কিন্তু যখন ওরা ফুল দেয়, ওরা সব রকম ফুল মিশিয়ে দেয়। তা আমি বললাম এবার থেকে তুমি যার কাছ থেকে ফুল নেবে তাকে বলেই রাখবে যে আমি 1 দিন 2 দিন অন্তর অন্তর ফুল নিতে আসবো, সাদা ফুল কিছু আলাদা করে রাখবেন, আমি মাঝে মাঝে সাদা ফুলটা আলাদাই নিয়ে যাব। ওকে যদি আগে থেকে বলে রেখে দেওয়া যায় তাহলে হয়তো কিছু সাদা ফুল আলাদা রাখলো, তারপরে পরের দিকে যখন দেখলো যে গেল না তখন হয়তো মিশিয়ে দিল। তো এটা আমি মানে বলেছি যে এবার থেকে বলে আসবে, কারণ তুমি তো জানো এরপরে আবার ফুল নিতে যাবে 2 দিন পরে। তা সেই কারণে সেটা বলে দিলে কি হবে, ওরা নিশ্চয়ই সেটা সেইভাবেই রাখবে। বলবে যে একটা প্যাকেট তো বেশি লাগে, সে একটা প্যাকেটের দাম না হয় আমি দিয়ে দেবো, এরকম বলে দেবে, তাহলে দেখবে ঠিকই নিয়ে আসবে। আমি নিচ থেকে যেখান থেকে ফুল আনি,
ওর কাছ থেকে এর আগের দিন বলেছিলাম আলাদা প্যাকেট দিয়েছিল। আর তারপরে আর একদিন গেলাম, তো সে এমন করে বলল প্যাকেট নাই, এমন করে সে চিৎকার করে কেমন করে যেন একটা বলল। আমি ভাবলাম যে আমি কি বিরাট অপরাধ করে ফেলেছি বোধহয় তার কাছে, যে একটু ওই কুচো ফুলগুলো সাদা ফুল একটু আলাদা, সাদা ফুল আলাদা বলিনি, বলেছি যে কুচো ফুলটা আর গাঁদা ফুলটা আলাদা দুটো প্যাকেটে দিতে। এবার ফুলও তো কম নিইনি, 40-50 টাকার ফুল নিয়েছিলাম সেদিন, তাহলে দুটো প্যাকেটে আলাদা করে দিলে কি এমন হতো? প্যাকেট নাই, অমুক নাই, তমুক নাই, অনেক কথা বলে দিল। তা আমি আর কিছু বললাম না। তারপরে আমি আবার ফুল নিলাম, তখন নিজেই আবার প্রথমে ওরকম খ্যাচ করে বলেছিল, দিয়ে পরে আবার দেখছি নিজেই আবার হেসে হেসে বলছে। আমি কিচ্ছু বললাম না, আমি দেখলাম বলে এদের সঙ্গে ঝামেলা করে কি করব। আর প্রচুর মানুষ রাস্তায়, বাজারে, লোকে তো শুনবে, কে কি হলো না হলো সে তো ভাববে না, ভাববে এই বউটা এর সঙ্গে চিৎকার করছে। তারপরে নিজেই যখন আবার ফুল নিচ্ছি, এটা ওটা ফুল সব বলছি, এটা কত দাম, ওটা কত, হ্যান ত্যান, এটা দাও একটা, ওটা দাও একটা, এরকমভাবে বলছি। তখন প্রেস্টিজে পড়ে গেছে আর কি, নিজেরই খারাপ লেগেছে। তখন বলছে কিছু করার নেই দিদি, হাসছে আর বলছে কিছু করার নেই, হেসে হেসে, মানে যাতে আমি না চটে যাই আর কি, রেগে না যায়। রেগে গেলে তো আর দ্বিতীয় দিন হয়তো তার কাছে যাব না। দিয়ে বলছে কিছু মনে করেন না দিদি, আর কিছু করার নেই, আমার কাছে তো আর প্যাকেট নেই, সেই জন্যে আমি দিতে পারছি না। আর এখন দোকানও খুলবে না, দোকান খুললে পরে আমি আপনাকে আলাদা প্যাকেটই দিতে পারতাম, দোকান খুলতে অনেক দেরি। এই যে প্রদীপ সাজিয়ে নিলাম, পঞ্চপ্রদীপের আরতি আমি মানে মাঝে মাঝে করি, সেই পঞ্চপ্রদীপটা যেন বাইরের দিকেই রেখেছিলাম। পঞ্চপ্রদীপ দিয়ে এই যে আরতি শুরু করে দিলাম। পুজো প্রায় শেষের দিকে, আরতি হলেই পুজো শেষ। আর ঘন্টা বাজিয়ে আরতিটা করতে, আমি তো শঙ্খ বাজাতেও পারি না, শঙ্খ বাজাইও না। আর শঙ্খ বাজানোটা আমি কখনোই বাজাই না শঙ্খ বাড়িতে, কোনো দিন না। শুধু বিয়ে হলো লোকজন এসে যদি বাজায় সেটা আলাদা কথা, কিন্তু আমি নিজে আমার বাড়িতে নিত্য পুজোতে বা কোনো ইয়েতেই আমি শঙ্খটা বাজাই না। তাই সেই কারণে ঘন্টা কেনা হয়েছে, তো ঘন্টাই বাজানো হয়। এরপর একটা কাঁসর কিনে নেব, তাহলে কাঁসর ঘন্টা পুজোর সময় বাজবে, আর আমাকে কোথাও যেতে হবে না কারোর বাড়ি। এর আগের দিন পুজোর দিন আমাকে ঘন্টা নিয়ে আসতে হয়েছিল। আজকের মতো পুজো এখানেই শেষ করলাম। দেখলে এতক্ষণ ধরে যা যা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো সব কমপ্লিট হয়ে গেল। এবার পুজোর পরে এখন যেটা হবে সেটা হচ্ছে সব কিছু গোছানো। আর এই যে গোপাল বাবাজিকে ড্রেস চেঞ্জ করালাম। এই দেখো ড্রেস চেঞ্জ করালাম, এই ড্রেসটা পরালাম। আর সবাইকে মালা টালা পরিয়ে, সবাইকে মালা পরিয়ে সুন্দর করে ভোগ দিয়ে পুজো দিলাম। আর এই দেখো এই যে মহাদেব, লোকনাথ বাবা, আর এদিকে এই যে প্রদীপ, সব রকম প্রদীপ, মোমবাতি সব জ্বালানো হয়েছে। এই যে, আর ঘরের এই অবস্থা, এগুলো এখন গোছানো হবে। পুজো তো হয়েই গেল, দেখতেই পেলে। কেমন লাগছে আমার রাধা মাধবকে তোমরা জানিও। সবার রাধা মাধব, আমার একার নয়, সবার গো। আমি শুধু আমার করি।
অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা এতক্ষণ ধরে যারা দেখলে প্রত্যেকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন আবার একটা নতুন সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে। কেমন লাগলো একটু জানিও, একটু পাশে থেকো, সাপোর্ট করো। দেখো ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে।